দায়িত্ব অনেকটাই বেড়ে গেল, একটু নয় অনেকটাই বেড়ে গেল। তা আমার কাছে চ্যালেঞ্জ বলে কিছু মনে করি না। গরিব ঘরের মানুষদের যদি মাথার ছাদ যদি না ভালো থাকে, তাদেরকে এই বর্ষার দিনে কোথায় না কোথায় যেতে হয়, কোণ একবার ও কোণ, কেউ থালা পাতবে, কেউ বাটি পাতবে। আর আমি চাইবো যে আমি যে জায়গাতে করেছি সেই সব মানুষরা যেন সমস্ত কিছু পায়। ছাদ দিতে পারিনি, একটা জায়গা খোলা পড়ে আছে, আর বাকিটা অ্যাডভেস্টার দেওয়া আছে। এই যেন রূপকথার গল্পকেও হার মানায়। বছরের শুরুতে তিনি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে মাস গেলে 4,500 টাকা বেতন নিয়ে বাড়ি ফিরতেন এবং বহু কষ্টে সংসার চালাতেন। সেই আউশগ্রাম থেকে জিতে আসা বিধায়ক কলিতা মাঝি এই মুহূর্তে রাজ্যের আবাসনের প্রতিমন্ত্রী। আমি প্রথমেই কলিতাদিকে ধন্যবাদ জানাবো একটা দায়িত্বপ্রাপ্তির জন্য। নমস্কার। কীরকম লাগছে মন্ত্রী হয়ে, কীরকম লাগছে? এটা কি একটু অন্যরকম লাগছে? মনে হচ্ছে যে পৃথিবীটা পাল্টে গেল? একদমই তাই, আনন্দের বিষয়। এটা তো খুশির খবর, খুব আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। কখন খবরটা জানতে পারলেন যে আপনি মন্ত্রী হচ্ছেন, আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন? ওটা জানলাম আমি এই 10:30 11টা আজকে? মানে কে ফোন করেছিল? ফোনটা আমার কাছে ছিল না। আমরা আজকে মোদিজির 12 বছরের যে পূর্তি ছিল, রাজ্য ঘোষিত প্রোগ্রাম, ওই প্রোগ্রাম নিয়ে আমি আমার অথন্তি কালীতলায় আমি একটা পুজোর আয়োজন করেছিলাম। সেই পুজোতেই আমি অংশগ্রহণ করছিলাম, সেখানেই ছিলাম বসে, হোম যজ্ঞ হচ্ছিল আমার। হোম 10:30টার সময় আপনি ঘুষকরায় ছিলেন? ঘুষকরাই ছিলাম 10:30 11:30 অবধি ঘুষকরাই ছিলাম আমি, ওই হোম যজ্ঞ করছিলাম। তারপরে ফোনটা আমার পিয়ের কাছে ছিল, উনি বললেন দিদি আপনাকে বেরিয়ে যেতে হবে এখনই। আমি যে কেন দেবো, যে এরকম আপনাকে একটা দপ্তর দেওয়া হয়েছে, অফিসে যেতে হবে। তাড়াতাড়ি চলে এলাম। বছরের শুরুতে আপনি 4,500 টাকা বেতন পেতেন, 3 কি 4টে বাড়িতে কাজ করতেন, মিড ডে মিলের রান্না করতে হতো। এবার রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী, বড় দায়িত্ব। মানে কি মনে হচ্ছে যে খুব বড় চ্যালেঞ্জের সামনে চলে আসতে হলো? না সেরকম নয়, দায়িত্বটা একটু বেড়ে গেল, দায়িত্ব অনেকটাই বেড়ে গেল, একটু নয় অনেকটাই বেড়ে গেল। তা আমার কাছে চ্যালেঞ্জ বলে কিছু মনে করি না। আমি যে কাজটাই করবেন সেটা পরিশ্রমের সঙ্গে সঙ্গেই করতে হবে, এবং পারিশ্রমিক বলে আমি মনে করি, ছোট হোক বড় হোক, কাজ কাজ। আপনার এই অকুতভয়, এই জোশটা কোথা থেকে আসে যে আপনি কখনোই কোনো কিছু ভয় পান না? হ্যাঁ, এবং যতই প্রতিকূল অবস্থা হোক আপনি একদম ওই আনহনীকে হনি করে দেন। এটা কিভাবে সম্ভব হয়? জানি না আমি এটা কিভাবে, আমার কেমন মনে হয় যে ভয় আবার কি, মানুষকে কি ভয় আছে? মানুষের জন্য কাজ করব, মানুষের হয়ে কাজ করব, কারণ আমি একটা মাটি থেকে উঠে এসেছি। তা আমি চাইবো না কখনো যে কারো অসুবিধা হোক, কোনো মানুষ অসুবিধায় পড়ুক। 10:30টার সময় যখন আপনি ঘুষকরায় বসে জানতে পারলেন, তখন কি ঘুষকরায় কি মানে আনন্দ উৎসব শুরু হলো যে তাদের ঘরের মেয়ে কলিতা মাঝি, হ্যাঁ, মানে কারোর দিদি, কারোর বোন, হ্যাঁ, কারোর কাছে নেত্রী, সেখান থেকে মন্ত্রী হতে তিনি কলকাতায় ছুটছেন, তখন ঘুষকরার অবস্থাটা কী ছিল যখন আপনার কাছে ফোনটা এলো এবং আপনি জানতে পারলেন? আমাকে অনেকজনাই জিজ্ঞাসা করছিল, আমাদের কার্যকর্তারা বসেছিলেন, যে দিদি কী দপ্তরে। আমি এখনও পর্যন্ত সঠিকটা জানি না, আমি যাই যেয়ে জানাবো। কখন জানলেন যে কোন দপ্তরটা পাচ্ছেন কলকাতায় এসে? না আমি 11টার সময়তেই জেনেছি, 11:30টায় জেনেছি, কিন্তু আমি ওখানে বলি নাই। এটা কেন? আমি বললাম আমি আগে শিওর হয়ে নিই, তারপরে। তখনও একটা দোলাচল ছিল? না দোলা নয় ঠিক, মানে আনন্দে একটা, কি বলবো, একটা আত্মহারার মতন হয়ে গেছি। আনন্দ যে এটা, যে আমাকে একটা এত বড় দায়িত্ব দিচ্ছে দল, আমার মাথার উপরে যে এত বড় একটা দায়িত্ব তো বাড়লই, তো দায়িত্বটাকে ঠিকভাবে পালন করার চেষ্টা করব আমি। আপনার বাড়ির ঘরের অবস্থাটা কীরকম? আমি যতদূর জানি যে সবে একটা জায়গা মোটে প্লাস্টার করে বাড়িটা ছাদ দেওয়া শুরু করেছেন আপনি। আপনি সেই বাড়ির অবস্থাটা কীরকম? ছাদ দিতে পারিনি, একটা জায়গা খোলা পড়ে আছে, আর বাকিটা অ্যাডভেস্টার দেওয়া আছে, আর একটা বহু পুরনো ঘর আছে, ওইটুকুর মধ্যেই আমরা বসবাসকারী।
আপনি হচ্ছেন রাজ্যের শ্রমজীবী মানুষদের সবথেকে বড় প্রতিনিধি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের কাছে তার সবথেকে জীবনের বড় সম্পদ হচ্ছে তার বাড়ি। এই সেক্ষেত্রে যে প্রত্যেকটা দরিদ্র মানুষের মাথার ওপর যাতে ছাদটুকু থাকে, তার জন্য আপনি এই যে গুসকরা থেকে 10:30 11টার সময় শুনে যে গুসকরা থেকে ছুটে কলকাতা এলেন, এর ফাঁকে কি চিন্তা করেছেন যাতে দরিদ্র মানুষের মাথায় ছাদটুকু থাকে? দেখুন, আমি একটা মাটি থেকে উঠে এসেছি এবং আমি তো জানি যে দরিদ্র গরিব ঘরের মানুষদের যদি মাথার ছাদ যদি না ভালো থাকে, তাদেরকে এই বর্ষার দিনে কোথায় না কোথায় যেতে হয়, একোন একবার ওকোন, কেউ থালা পাতবে, কেউ বাটি পাতবে। আর আমি চাইবো যে আমি যে জায়গাতে উঠেছি সেই সব মানুষরা যেন সমস্ত কিছু পায়, তাদের ন্যায্য পাওনাটা কেন্দ্র সরকারের যে ন্যায্য পাওনা সেটা যেন তারা পায়। মানে আপনি গ্রামীণ, আপনার আউশগ্রাম বা গুসকরা দুটোই গ্রামীণ বাংলা, আপনি গ্রামীণ এলাকার যেমন আবাসন দেখেছেন, তেমনি এখন শহরের আবাসনও দেখছেন। অর্থাৎ গ্রামীণ আবাসনের পরিকাঠামো তৈরি এবং শহরের যে ঘিঞ্জি বস্তিগুলো রয়েছে সেগুলোয় যাতে ঠিকঠাক পরিকাঠামো যাতায়াত তৈরি করা যায়, তার জন্য কিছু ভেবেছেন? দেখুন, দল আমাকে যে দপ্তর দিয়েছে, যে গুরু দায়িত্ব দিয়েছে আমাকে, আমি চাইবো না যে সেটা কোনোভাবে দুর্নীতি হোক। আমি চাইবো সেটা সেই সব মানুষের কাছে পৌঁছাক, সেই মানুষরা পাক। সাধারণ মানুষরা পেলে আমি যতটা আমার দ্বারাই হবে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই আবাসন দপ্তরটা সেটা হচ্ছে রাজ্যের অন্যতম বাস্তুঘুঘুর আবাসন। এই আবাসন দপ্তরটা প্রচুর দুর্নীতি, প্রচুর প্রশ্ন, প্রচুর বিতর্ক এই আবাসন দপ্তর নিয়ে গত 1.5-2 দশকে। সেই যে বাস্তুঘুঘুর বাসা, সেটা কি ভেঙে দেওয়া যাবে? দেখুন, এই বিষয়টা তো আমার কর্তৃপক্ষ যারা আছে আমার মাথার উপরে, ওনারাই ঠিক করবেন, ওনারা দেখবেন। এবং আমার মুখ্যমন্ত্রী যিনি আছেন, ওনার মন্ত্রিত্ব যে আমাকে একটা জায়গা দিয়েছে, একটা এই গুরু দায়িত্ব দিয়েছে, তা ওনারা ওনাদের মতন করে ঠিক করবেন। এটা বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনি যখন প্রচার করছিলেন ভোটের আগে, সেই সময় আপনি নারীদের নিরাপত্তা এবং এই সব বিষয়গুলোর উপর জোর দিয়েছিলেন এবং আপনি বিধায়কও সে কথা বলেছিলেন আমাদের। তো আজকে যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, তখন এই যারা মহিলা, যারা হোস্টেলে থাকেন, কলকাতা থেকে পড়তে আসেন বা চাকরি করেন, রাজ্যের বিভিন্ন জেলা শহর থেকে হোস্টেলে থাকেন, বা কোনো মহিলা তিনি হয়তো নিজের একটা আবাসনের অংশীদার হতে চান, একটা ছোট্ট বাড়ি করতে চান, মহিলাদের জন্য কোনো কিছু পরিকল্পনা কি রয়েছে, বা মহিলাদের জন্য কোনো কিছু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, যাতে, কারণ আপনার সরকার রাজ্যে কিন্তু মহিলাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। দেখুন, আমার সরকার যে স্বপ্ন দেখাচ্ছে অলরেডি শুরু করে দিয়েছে, চালু করে দিয়েছে। সেসব মহিলাদের যেটা ন্যায্য পাওনা সেটা শুরু করে দিয়েছে। আগামী দিনে যেটা মহিলারা যেটা প্রাপ্য, সেটা আমার সরকার নিশ্চয়ই ভাববেন এবং সেটা ভাবনার মধ্যে আমার মুখ্যমন্ত্রীর মাথায় আছেন। আমার শেষ প্রশ্ন, আপনার বাড়িতে এখনও ছাদ দেওয়া হয়ে ওঠেনি, আপনার বাড়িতে কবে ছাদ হবে? বাংলায় একটা কথা আছে, ঘরামির ঘর হয় না। আবাসন মন্ত্রীর ঘরটা কবে হবে? দেখুন, এই বিষয়টা মানে অবাস্তব মতন বলে দিলেন, কারণ আমাদের রামের ঘর ছিল না, কুড়ে ঘরে বাস করেছে, কিন্তু তিনি তো ছিলেন এক ভগবান। তা আমি মনে করি আমার মাথা গোঁজা ঠাঁই আছে, আশা করি ওটাতে আমার হাসি খুশিতে কেটে যাবে। অর্থাৎ আবাসন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে কলিতা মাঝি তিনি কিন্তু বলছেন তিনি কোনো চ্যালেঞ্জকেই ভয় পান না এবং রাজ্যের শ্রমজীবী মানুষের মাথার উপর যাতে ছাদ থাকে সেটা তিনি দেখবেন। কিন্তু তার নিজের বাড়ির যে এখনও ছাদটা দেওয়া হয়ে ওঠেনি, তার জন্য কি হবে? তার জন্য কিন্তু কলিতা মাঝি ভগবান রামকে টেনে এনেছেন। তিনি বলেছেন যে তিনি কুটিরে থেকেও রাম রাজ্য তৈরি করেছিলেন, তিনিও সেই আদর্শ মেনেই কাজ করে এগিয়ে যেতে চান। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা।